18 মাস পর গাজায় প্রবেশ করল মিশরে আটকে পড়া 12 ফিলিস্তিনি। বন্দিদশার ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা। উপত্যকায় ইসরায়েলের হামলায় নিহত 10। জনগণের স্বার্থে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসছে তেহরান, জানালেন পেজেশকিয়ান। রণতরীর দিকে ধেয়ে যাওয়ার অভিযোগে ইরানের ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র। ট্রাম্পকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা রাশিয়ার, 3 জন নিহত, আহত 15। বিদ্যুৎ না থাকায় তীব্র শীতে চরম দুর্ভোগে লাখো মানুষ। Yeah, what did you say? Go ahead. What would you say to the survivors who feel You are the worst reporter. এপস্টাইন কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ালেন ট্রাম্প। ভুক্তভোগীদের পরিচয় প্রকাশের জেরে সরানো হলো কয়েক হাজার নথি। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, মোদী সরকারের ব্যর্থতার ফল। দাবি বিরোধীদের, হুমকির মুখে পড়বে দেশীয় খাত। শুল্ক কমায় আস্থা ফিরবে বিনিয়োগে, বলছেন বিশ্লেষকরা। তাই 18 মাস পর গাজায় প্রবেশ করেছে মিশরে আটকে পড়া ফিলিস্তিনিদের বহনকারী বাস। নিজ ভূমিতে ফিরে বন্দিদশার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন ফিলিস্তিনিরা। রাফা সীমান্ত খুলে দেওয়ার পর মাত্র 5 জন মুমূর্ষু রোগীকে মিশরে যাওয়ার অনুমতি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। উপত্যকাটিতে দ্রুত ও বৃহৎ পরিসরে ত্রাণ প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। এদিকে গাজায় রাত ভোর ইসরায়েলি হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। পশ্চিম তীরে দখলদারদের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। গেল বছর যুদ্ধবিরতির আওতায় রাফা ক্রসিং খুলে দেওয়ার পর হাতে গোনা কয়েকজনের সঙ্গে গাজায় ফিরেছেন 56 বছর বয়সী হুদা আবু আবেদ। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী তাকে চোখ বেঁধে হাতকড়া পরিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। মিশর থেকে গাজায় ফেরার পর পুরো যাত্রাকেই তিনি বর্ণনা করেন ভয়, অপমান আর নিপীড়নের অভিজ্ঞতা হিসেবে। আমি গাজায় ফিরে এসেছি কারণ আমার দেশের গন্ধ, এর বাতাসের চেয়ে প্রশান্তি আর কিছুই খুঁজে পাইনি। 56 বছর ধরে আমি এই মাটিতে গেঁথে আছি। আমি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারি, কিন্তু গাজার চেয়ে সুন্দর কিছুই কখনো পাবো না। আমি জানি আমাকে তাঁবুতে থাকতে হবে, জানি পানি আনতে বাইরে যেতে হবে, জানি জীবনের ন্যূনতম নিশ্চয়তা নেই, তবু আমি গাজায় থাকতে চাই। রাফা দিয়ে যাতায়াত এখনো কঠোরভাবে সীমিত করেছে ইসরায়েল। প্রায় 50 জন গাজায় ঢোকার কথা থাকলেও রাত পর্যন্ত মাত্র 3 নারী ও 9 শিশু প্রবেশ করতে পেরেছেন। বাকিরা নিরাপত্তা ছাড়পত্রের অপেক্ষায় আটকে আছেন। অন্যদিকে চিকিৎসার জন্য গাজা ছাড়ার অপেক্ষায় থাকা 50 জনের মধ্যে মাত্র 5 জন রোগী ও 7 জন স্বজন মিশরে যেতে পেরেছেন। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলে বক্তব্য দিয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় জাতিসংঘ বরাবরই অটল। গাজা ও মিশরের মধ্যে রাফা সীমান্ত আংশিকভাবে পুনরায় খোলার প্রথম দিনেই গুতেরেস মানবিক সহায়তা প্রসঙ্গে জোর দেন। তিনি বলেন, গাজায় দ্রুত ও বৃহৎ পরিসরে ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে হবে। জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, গাজার ভূখণ্ড কোনো জমির টুকরো নয়, এটি ফিলিস্তিনের জনগণের অধিকার। তথাকথিত যুদ্ধবিরতির মধ্যেও সহিংসতা থামেনি। গাজা সিটিতে ও পশ্চিম তীরে জেরিকোতেও ইসরায়েলি অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। টাঙ্গাইলে জনসভায় বক্তব্য রাখছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। তার বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চুক্তির ঘোষণা ট্রাম্পের পক্ষ থেকে আসায় এক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। চুক্তির কোনো লিখিত শর্ত এখনও প্রকাশ্যে আনেননি মোদী সরকার। একে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক অযোগ্যতা হিসেবে দেখছেন বিরোধীরা। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার দাবি নিয়েও দেখা দিয়েছে বিতর্ক। বিরোধীরা বলছেন, ট্রাম্পের বক্তব্য যদি সত্য হয় তবে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে তেল কিনবে ভারত, যার সরাসরি প্রভাব পড়বে দেশীয় অর্থনীতিতে। তাদের অভিযোগ, একতরফা চুক্তির কারণে হুমকির মুখে পড়বে দেশীয় শিল্প উৎপাদন ব্যবস্থা। ভুক্তভোগীদের পরিচয় আড়াল করতে এপস্টাইন ফাইল থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার নথি। যাচাই বাছাই শেষে আরও কিছু নথি সরানো হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এদিকে এপস্টাইন কাণ্ডে যুক্তরাজ্যের প্রভাবশালী রাজনৈতিক লর্ড পিটার ম্যাটেলসনের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে লন্ডন পুলিশ। তদন্তে সব ধরনের সহায়তার কথা জানিয়েছে স্টারমার প্রশাসন। অন্যদিকে এপস্টাইন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে বিতর্কে জড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সিএনএন-এর এক রিপোর্টারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। যার কারণে সমাজে বৈষম্য দেখা দিয়েছিল,
অপরাধ চরম মাত্রা ধারণ করেছিল, দুর্নীতি গোটা সমাজকে একদম ডুবিয়ে দিয়েছিল। এর বিরুদ্ধে আমাদের যুব সমাজ ফুঁসে উঠেছিল একটা মাত্র স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমার বাঁচার জন্য অধিকার চাই, শিশুর জন্য শিক্ষা চাই, যুবকের যুবতীর জন্য কাজ চাই, মা বোনদের জন্য নিরাপত্তা চাই, ব্যবসায়ীর জন্য নির্ভেজালভাবে শান্তিতে নিরাপদে ব্যবসা করার পরিবেশ চাই, কৃষকের জন্য জমিতে নিরাপদে উন্নত মানের ফসল ফলানোর সরঞ্জাম চাই, শ্রমিকের জন্য তার শ্রমের ন্যায্য বিনিময় চাই, কর্ম পরিবেশ চাই। এই সব কিছু ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই। বাংলাদেশ জামাতে ইসলামের সবচেয়ে বড় মুসলিম সংগঠন বাংলাদেশে। আর কোন সংগঠনের শীর্ষ 11 জন নেতাকে শেখ হাসিনার সরকার খুন করে নাই। আর কোন সংগঠনের নিবন্ধন কেড়ে নেয় নাই। আর কোন সংগঠনের প্রতীক কেড়ে নেয় নাই। আর কোন সংগঠনের সমস্ত অফিসগুলো তালাবদ্ধ করে রাখে নাই। আর কোন সংগঠনের নেতৃবৃন্দের বাড়িঘর বোল্ডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় নাই। আর কোন সংগঠনকে শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই। এটা একমাত্র সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। তবে আমরা বিশ্বাস করি, যারা সরকারের বাইরে বিরোধী দল আমরা ছিলাম, সকলেই মজলুম ছিলেন। শুধু বিরোধী দলীয় নেতাকর্মীরা মজলুম ছিলেন না, এদেশের 18 কোটি মানুষ মজলুম ছিল। আলিম ওলামা মজলুম ছিলেন, ছাত্র জনতা মজলুম ছিল, সাংবাদিক বন্ধুরা মজলুম ছিল, সুশীল সমাজের সদস্যরা মজলুম ছিল, ব্যবসায়ীরা মজলুম ছিল, কৃষক শ্রমিক সকলেই মজলুম ছিল। আগস্টের 5 তারিখ যখন আল্লাহ তাআলা সাময়িক মুক্তির ব্যবস্থা করে দিলেন, সেই মজলুম সংগঠন জামাত ইসলামী উচ্ছ্বাস প্রকাশ করার জন্য মিছিল বের করে নাই, নির্বাচন দাবি করে নাই, কারো কাছ থেকে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় নাই, হাজার হাজার মামলা বাণিজ্য করে মানুষকে হয়রানি করার সিদ্ধান্ত নেয় নাই, বরঞ্চ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য সিজদায় পড়েছে যে আল্লাহ তাআলা জগদ্দল পাথর আর ফ্যাসিজমের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা সে রাতেই ঘোষণা করেছিলাম, কারো উপর থেকে আমরা প্রতিশোধ নেব না। এই জাতির সাক্ষী, 18 কোটি মানুষ সাক্ষী, একটা মানুষের উপর থেকে আমরা প্রতিশোধ নেই নাই। আমরা বলেছিলাম, আমাদের কর্মীরা, সহকর্মীরা আর্থিকভাবে দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু তাই বলে হারাম পথ আমাদের কর্মীদের উপার্জনের রাস্তা নয়, আমরা চাঁদাবাজি করব না।